কুলদীপ নায়ার রাজ্যসভায় গিয়েছিলেন 50 জন সাংসদ এবং মনমোহন সিং এর থেকে কোহিনুরের জন্য স্বাক্ষর নিয়েছিলেন। এমনকি তালেবানও ঝাঁপিয়ে পড়ে দাবি করেছে যে কোহিনুর তাদের। যখন রানী পুরো বিশ্বের সামনে কোহিনুর গ্রহণ করেন, তার চোখ ছিল কালো আর মাথায় একটা আঘাতের দাগ ছিল। কোহিনুর নিয়ে এমন কি আছে যে ভারত, পাকিস্তান, ইরান, আফগানিস্তান সবাই বলছে যে আমরা এটা চাই। মহিলা ছাড়া যেই এর মালিক হয়েছে তারই খারাপ সময় শুরু হয়েছে। কোহিনুর ছিল 795 ক্যারেট, কিন্তু শেষে সেটা 195 ক্যারেটে নেমে এসেছিল। এসব আইনগত সমস্যার কারণে কোহিনুর আজ পর্যন্ত ভারতে ফিরতে পারেনি। লাহোর চুক্তিতে পরিষ্কার করে লেখা আছে যে কোহিনুর যেই মুহূর্তে এটা পাগড়ি থেকে পড়ে যায়, নাদির শাহ এটা দেখে বলেন কোহিনুর। তো আজকের দিনে অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলা 1306 সালের সময় এই পুরো অঞ্চল গোলকুন্ডা অঞ্চলের অংশ ছিল, আর কৃষ্ণা নদী এই অঞ্চল দিয়ে বয়ে যেত। কাকাতিয়া রাজবংশ এই পুরো অঞ্চল শাসন করত। এই গোলকুন্ডা অঞ্চলই ছিল পুরো পৃথিবীর একমাত্র জায়গা যেখানে হিরে খনন করা হতো। এর আগে কোথাও হিরে খনন করা হতো না। স্থানীয় লোকেরা প্রতিদিন প্রাচীন প্লেসার মাইনিং পদ্ধতি ব্যবহার করে হিরে খনন করত। এই পদ্ধতিতে তারা নদীর আশেপাশের অলুভিয়াল মাটিতে ডায়মন্ড সেপারেটর ব্যবহার করে হিরে তুলত। এখন থেকেই হিরে সারা বিশ্বে বাণিজ্য করা হতো, আর অনেক দিন ধরে এই প্রক্রিয়া চলেছিল। এখন একদিন একই বছরে 1306 সালে একটি দল এই এলাকায় খনন করছিল, আর খনন করতে করতে তারা খুবই অনন্য একটি হিরে খুঁজে পায়। তখন এর ওজন ছিল 793 ক্যারেট, মানে 158.6 গ্রাম। এটার স্বচ্ছতা ছিল অসাধারণ। আজকের হিসাবে এই মানের স্বচ্ছতাকে আমরা ডি গ্রেড বলি। এইভাবে 1306 সালে কাকাতিয়া রাজবংশের শাসকেরাই হিরেটার প্রথম নথিভুক্ত মালিক হন, যা পরে কোহিনুর নামে পরিচিত হয়। আমি যে ওজন বলছি তা শুধু একটি তথ্য, কিন্তু আপনি অনলাইনে দেখলে আরো অনেক তথ্য পাবেন। কিন্তু কাকাতিয়া রাজবংশের শাসক কোহিনুর হীরের প্রথম নথিভুক্ত মালিক বলে মনে করা হয়। আরো পরিষ্কার করতে আমি এই হীরাটাকে কোহিনুর হীরে বলবো, কিন্তু নাম কোহিনুর সম্পর্কে আপনি পরে আরো জানবেন। চালিয়ে যাওয়ার আগে আরেকটা কথা বলে নেই, কোহিনুর হীরে সম্পর্কে যেসব তথ্য দিচ্ছি তা বিভিন্ন গল্প উৎস থেকে এসেছে, কিন্তু আমি শুধু সেই সব তথ্যই বেছে নিয়েছি যেগুলো রেকর্ড ও সত্যতা সবচেয়ে বেশি পাওয়া যায়। যেমন আমি গোলকুন্ডার গল্প বেছে নিয়েছি, কারণ এখানে সবচেয়ে পরিষ্কার ভূতাত্ত্বিক প্রমাণ এবং লিখিত নথি আছে। প্রমাণ অনুযায়ী কোহিনুর একটি টাইপ এ হিরে, যেটায় নাইট্রোজেনের কোনো অপদ্রব্য নেই। এটা প্রাচীন প্লেসার মাইনিং পদ্ধতিতে খনন করা হয়েছিল। বিশেষজ্ঞদের মতে কোহিনুর হীরের বৈশিষ্ট্যগুলো গোলকুন্ডা অঞ্চলের হীরেদের সঙ্গে পুরোপুরি মেলে। অনেক ভূকম্পবিদ যেমন হর্ষ কে গুপ্ত আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন যে কোহিনুর গোলকুন্ডা অঞ্চলের। 2023 সালে জার্নাল অফ আর্থ সিস্টেম সায়েন্সে প্রকাশিত গবেষণায় বলা হয় যে কোহিনুর হীরে কম্পারলাইট পাইপ থেকে এসেছে। গোলকুন্ডা অঞ্চলের কুল্লুর খনি কিম্বারলাইট ফিল্ডের জন্য খুবই বিখ্যাত ছিল। স্যাটেলাইট ছবি আর ভূ রাসায়নিক বিশ্লেষণই এখন পর্যন্ত সবচেয়ে কাছাকাছি প্রমাণ। আমি আপনাকে যা বলছি তা এসব প্রমাণের ভিত্তিতে। এরপর হীরেটা কাকাতিয়া রাজবংশের শাসকদের কাছে ছিল। এই শাসকেরা তাদের দেবী ভদ্রা কালীকে খুবই শ্রদ্ধা করতেন। তাদের রাজধানী ওয়ারাঙ্গালে একটা বিশাল ভদ্রা কালী মন্দিরও ছিল। কাকাতিয়া শাসকেরা যখন হীরেটা পেলেন, তারা এটা মন্দিরে দেবী ভদ্রা কালীর বা চোখে বসানোর সিদ্ধান্ত নিলেন। এটা করার পর এলাকার একটা কুসংস্কার ছড়িয়ে পড়ে যে যেই এই হীরের মালিক হবে সেই শক্তিশালীভাবে শাসন করবে, কিন্তু তার খারাপ সময় শুরু হবে। But their bad luck will begin the moment they claim it. It carries a curse that spares no man. Only two can wear it without facing destruction, God and a woman. The power is immense. কিন্তু শুধু নারী ছাড়াও কেউ এটা পড়লে ক্ষতি হবে, সেই কারণে এটা সেখানে রাখা হয়েছিল। আমি যে লাইন বললাম হীরাটা অশুভ আনে, এটা এমন কিছু যা এলাকাবাসীরা সব সময় বলতো। যখনই মানুষ কোহিনুর নিয়ে কথা বলতো, অশুভ আর অভিশাপের এই লাইনটা উঠে আসতো। আর একটা কথা বলে রাখি, যদি আপনি প্রমাণ খুঁজতে চান, একমাত্র যা পাওয়া যায় তা হলো 1306 সালে এটি হিন্দু আইন সংক্রান্ত এক গ্রন্থে উল্লেখ করা হয়েছিল, কিন্তু কোনো বেদ, প্রমাণ ও প্রাচীন হিন্দু শাস্ত্র সরাসরি এটাকে উল্লেখ করেনি। যেটা মানুষ উল্লেখ করে তা হলো ভাগবত পুরাণের 10তম স্কন্ধ অধ্যায় 56, যেখানে শ্যামাত্মক মণির উল্লেখ আছে। মানুষ এটা কোহিনুরের অশুভ কাহিনীর সঙ্গে তুলনা করে। ভারতীয় ইতিহাসবিদ ও গবেষক
NB সেম ও এই তথ্যকে সমর্থন করেন। তো সংক্ষেপে বললে কোহিনুরের অভিশাপ আরো অশুভের গল্পটা হলো, যেই এটা পায় তার খারাপ সময় শুরু হয়। শুধু নারীরা এটা পড়তে পারে। এই গল্পটা এসেছে দ্বিতীয় ও তৃতীয় স্তরের উৎস থেকে, মানে এর আসল উৎস পাওয়া যায়নি। কিন্তু ব্রিটিশ, ভারতীয় এবং ফরাসি লেখক ও গল্পের মাধ্যমে এটা এতবার লেখা হয়েছে যে মানুষ এটাকে প্রমাণ হিসাবে ধরে নিয়েছে। যখন কাকাতিয়া সাম্রাজ্য কোহিনুরের মালিক ছিল, তারা ছিল তাদের শিখরে। ধন, ক্ষমতা, হিরে, বন্দর, মজবুত প্রশাসন, কেউই দূর থেকে তাদের হারাতে পারত না। কিন্তু কিছুদিন পর কোহিনুরের মালিক হওয়ার পর আলাউদ্দিন খিলজি তার সেনাপতির মালিক কুফুরকে পাঠানো কাকাতিয়া সাম্রাজ্যে আক্রমণের জন্য, আর তারা পরাজিত হয় এতদিন যেটা কখনো হারেনি। সেই সাম্রাজ্যের সম্পদ, ধন সম্পদ, কোহিনুর সহ সবাই ওয়ারাঙ্গল থেকে তুলে নিয়ে যাওয়া হয় দিল্লি সুলতানের কাছে। আর দিল্লিতে পৌঁছে আলাউদ্দিন খিলজির একজন কর্মকর্তা ছিলেন খাজা হাজি, যাকে দায়িত্ব দেওয়া হয় ওয়ারাঙ্গল থেকে আসা সব ধন সম্পদের মূল্য নির্ধারণ করতে। তখনই কোহিনুর সামনে আসে। খিলজি তখন জিজ্ঞেস করেন এর মূল্য কত। খাজা হাজি বলেন এটা খুবই অনন্য, এর মতো আর একটাও নেই, আর এর মূল্য নির্ধারণ করা সম্ভব নয়। এখানে থেকে খিলজি কোহিনুরের গুরুত্ব বুঝতে পারেন। এখন এই হিরে খিলজির কাছে ছিল, কিন্তু কিছুদিন পর আলাউদ্দিন খিলজি মারা যান। মালিক কফুর খিলজির সন্তানদের মেরে ফেলেন, আর পরে তিনিও মারা যান। একটার পর একটা এত সমস্যা তৈরি হয় যে খিলজির বংশ ধসে পড়ে তুগলক বংশের কাছে, আর তারাও পরাজিত হয়। এইভাবে কোহিনুর এক রাজা থেকে অন্য রাজার কাছে যেতে থাকে। আর যেহেতু এত শাসক পরাজিত হয়েছিল, এলাকায় কুসংস্কার তৈরি হয় যে যেই এটা পায় তারই অশুভ শুরু হয়। সাধারণ মানুষ কোহিনুরকে কালো জাদুর সঙ্গে যুক্ত করতে শুরু করে। এরপর এক রাজা থেকে আরেক রাজা কোহিনুর বাবরের কাছে পৌঁছায়। বাবর আর তার ছেলে হুমায়ুন ইব্রাহিম লোদিকে পরাজিত করে কোহিনুরের মালিক হন। তখন হুমায়ুন বাবরকে জিজ্ঞেস করেন এত লোক কোহিনুর নিয়ে পড়ে আছে কেন, এটা এত বিশেষ কেন, এর মূল্য কত? তখন বাবর বলেন এই হিরো দুনিয়ার সব মানুষকে একদিনের খাবার দিতে পারবে। তখন এর নাম কোহিনুর ছিল না, এটা বাবর ডায়মন্ড নামে পরিচিত ছিল। এরপর 26 ডিসেম্বর 1530 সালে বাবর মারা যান। তারপর তার ছেলে হুমায়ুন সিংহাসনে বসেন। কিন্তু পুরো সাম্রাজ্য তখন দুর্বল হয়ে পড়েছিল। সুযোগ বুঝে শেরশাহ সুরি হুমায়ুনের উপর আক্রমণ করেন। হুমায়ুন যখন পরাজিত হচ্ছেন, তিনি সেখান থেকে পালিয়ে যান, কিন্তু কোনো মতে কোহিনুর নিজের কাছে রাখেন। জীবন বাঁচাতে 1544 সালের জুলাই মাসে তিনি পারস্য, বর্তমান ইরান রওনা দেন নিজেকে রক্ষা করার জন্য। হুমায়ুন যখন কোহিনুর নিয়ে পারস্যে যাচ্ছিলেন, নামাজের বিরতির সময় যখন তিনি উজুর জন্য দাঁড়ান, তিনি কোহিনুরকে পাশে রেখে দেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে অতটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর এইরকম ভিডিও আরো পেতে হলে আমার চ্যানেলকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।